এপিসোড 2 এর শুরুতে থি পিচের হাতে কিস করে, তো পিচ জলদি করে তাকে তোলে। থি বলে, আমি কি এত খারাপ কাজ করে ফেলেছি যে তুমি আমাকে মাফ করতে পারবে না? তোমার সামনে মাথা নত করে তোমার হাতে আমার লিপস মার্ক ছেড়েছি, তারপরও আমি কিছু ঠিক করতে পারিনি। পিচ বলে, আমার কথা মন দিয়ে শোনো। প্রথমত, কারো হাত তাদের অনুমতি ছাড়া এমনি এমনি ধরতে নেই। থি বলে, কিন্তু তুমি তো পিচ, অন্য কেউ না। পিচ বলে, এটা ঠিক আছে, আমরা একে অপরকে জানি, কিন্তু যারা একে অপরকে জানে তারা এমন করে না। কেউ মনে করবে তুমি তাদেরকে বিরক্ত করছো। পিচ যেতে থাকে। তো থি বলে, কখনো ভাবিনি তুমিও আজব হতে পারো, নয়তো কেউই আমাকে মানা করতে পারে না। পিচ সামনের দিকে এগিয়ে এসে বলে, তুমি আমার থেকে কিভাবে আলাদা বলো তো? তারপর থি পিচের সাথে তার বাসায় যায়। পিচ বলে, যদি তোমার স্টোরি অনেক লং হয় তাহলে আমরা বসে কথা বলতে পারি। পিচ সেখানে পানির গ্লাস রাখে। তো থি বলে, আমি এই চেয়ারে বসবো? পিচ বলে, কেন? আমার বাসা নিয়ে ঠাট্টা করছো? অন্য কারো বাসায় গিয়ে এমন করতে নেই, নয়তো তারা তোমাকে মারবে। থি বলে, কার এত সাহস আছে? থি নিজের ব্লেজার সরিয়ে বসতে যায়। তো পিচ থিয়ের গান দেখতে পায়। পিচ বলে, তুমি কি সবসময় এটা নিজের সাথে রাখো? থি বলে, তুমি বলেছ আমি তোমার থেকে কিভাবে আলাদা। তো তোমার কি সবসময় নিজের সাথে গানস রাখতে হয় আমার মতো? পিচ বলে, কিন্তু তোমার তো এটা এখানে ইউজ করার প্রয়োজন পড়বে না। থি বলে, আমার সকল শত্রু এমনই বলে, আর আমার পেছনে গান তাক করে বসে থাকে একদম সঠিক সময়ে আমার ওপর চালানোর জন্য। আমি যদি তোমার কথায় বিশ্বাস করি তাহলে আমার শুধু নামই বেঁচে থাকবে। পিচ বলে, তুমি কি আমাকে শত্রু মনে করো? কিন্তু একটু আগেই তো তুমি বলেছ আমি অন্য কেউ নই। থি বলে, বাদ দাও, তুমি বলো তোমার কি চাই, যার ফলে তুমি রাগ করা বন্ধ করবে? টাকা পয়সা, নাকি ডক্টর, নাকি কোনো হসপিটালের শেয়ার্স চাও? পিচ বলে, সরি বলে মাপ চাওয়াই যথেষ্ট। থি বলে, ওয়ার্স তো হাওয়া মাত্র, তুমি কিছুই পাবে না এতে। আমি মাফ চাইলে তোমার ব্যথাও কমে যাবে না। তুমি ঠিক বলেছ, মাপ চাইলে ব্যথা ভালো হবে না, কিন্তু এর ফলে আমার মন ভালো হয়ে যাবে। পিচ বলে। থি তখন বলে, কেন? পিচ বলে, সরি হওয়ার মাধ্যমে আমরা বুঝাই আমরা এসব জেনে বুঝে করিনি, আর আমাদের ভুলের জন্য আমরা অনুতপ্ত, এবং এই রকম আর কখনোই হবে না। যারা অনুতপ্ত থাকে তারা মাপ ডিজার্ভ করে। থি পিচের কাছে মাপ চায়। পিচ বলে, ওকে, এখন আর আমি রেগে নেই। থি স্মাইল করতে থাকে। পিচ বলে, অনেক দেরি হয়ে গেছে, মক আর বাকি সবাইকে ওয়েট করানোর দরকার নেই। থি বলে, আমার সাথে থাকলে অন্য কারোর নাম নিবে না প্লিজ। থি পানি পান করে। তো পিচ বলে, তুমি তো অনেক কেয়ারফুল থাকো, তো এখন ভয় পাচ্ছ না যে আমি পানিতে হয়তো কিছু মিক্স করে দিয়েছি? থি বলে, তুমি আমার সাথে এমনটা তো করবে না, তাই না? পিচ বলে, তুমি এখানে সেফ, ট্রাস্ট মি। থি স্মাইল করতে থাকে। পিচ বাইরে গিয়ে মককে ওয়েট করানোর জন্য সরি বলে। থি বলে, যদি অপেক্ষা করতে না পারো তাহলে বলে দাও, আমি নতুন অ্যাসিস্ট্যান্ট খুঁজে নিব। মক স্মাইল করে। পিচ বলে, ঠিকভাবে বাসায় পৌঁছান, আবার দেখা হবে। এটা শুনে থি স্মাইল করতে থাকে। পিচ মককে বলে, আমার কারণে তুমি এক্ষুনি চাকরি হারাতে। মক বলে, প্লিজ স্মাইল করবেন না, নয়তো আমি সত্যি সত্যি ফায়ার হয়ে যাব। থি পিচকে বলে, গুড নাইট, জলদি শুয়ে পড়ো, আর বালিশের সাথে বিজি হয়ে যেও না। যাওয়ার সময় থি মককে বলে, পিচের জন্য ওষুধ পাঠিয়ে দিও, যদি ওর হাতে দাগ থাকে তাহলে আমার হার্টেও দাগ পড়ে যাবে। অন্যদিকে পিচ বালিশে শুয়ে থিয়ের কথা মনে করতে থাকে। তখন আরান তাকে কল করে। পিচ আরানের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তাওয়ানের সাথে কি ব্রেকআপ করে নিয়েছো? আরান বলে, যার সাথে ডেটই করিনি তার সাথে আবার ব্রেকআপ কিভাবে হবে? আমি শুধু কিছু সময়ের জন্য আলাদা থাকতে চেয়েছি। পিচ বলে, ঠিক কখন থেকে? আরান বলে, ওই রাতের পর থেকে। আমি ভেবেছি আমি ঠিক থাকবো, কিন্তু এখন দেখছি এটা অনেক কঠিন। পিচ বলে, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে থি নাটক দেখছিল। বাথ শেষে বাটলার তাকে বাথরোব পরায়। থি শুক্রিয়া বলে।
যেটা শুনে তারা শক খেয়ে যায়। মগ শক হয় আর জিজ্ঞেস করে, এই লাইন কি নাটকে দেখেছেন? থি বলে, তুমিও তো একসাথে নাটক দেখছো, তাই না? মগ বলে, যদি আপনি তার কথা বলছেন তাহলে আমি নেক্সট এপিসোডের জন্য অপেক্ষা করতে পারছি না। পরের সকালে মগ গিয়ে পিচকে ওষুধ দেয় আর বলে অনলাইন মিটিংয়ে অ্যাটেন্ড করার কারণে থি আসতে পারেনি। পিচ বলে, হাত ঠিক হয়ে গিয়েছে। মগ বলে, আপনার একটু ব্যথা আমার বসের হৃদয়ে অনেক বড় দাগ হওয়ার মতো বিষয়। আর আপনি 11টা বাজে আর্টসে নিতে যাবেন, তো এর আগে নাস্তায় কি খেতে চান সেটা আমাকে জানান। পিচ মানা করে দেয়। মগ বলে, এটা মিস্টার থিয়ের অর্ডার। সে থিকে মেসেজ করে বলে, পিচ খাওয়ার জায়গা চুজ করছে, আমি আপনাকে জানিয়ে দিব। থি পিচের পিকচার দেখে বলে, ওকে ড্রেস আপ করতে বলো, অনেক কম কাপড় পরে আছে সে, সে এইভাবে বাইরে যেতে পারবে না। আর মগ, তুমি সব সময় ওর থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখবে। মগ পিচের সাথে বসে কথা বলে, সে বলে, আপনি একজন মাটির মানুষ, আপনার মতো মিস্টার থি এর লাইফ ঠিক কেমন? পিচ বলে, সে রিচ, সে সব কিনতে পারে, কিন্তু আরানকে না। আর কি কিনতে পারবে না? মগ বলে, পরিবার আর ভালোবাসা। তার ফ্যামিলি হংকংয়ে বিজনেস করে। মিস্টার থি এর পারফিউম বিজনেস সবচেয়ে ছোট তার পরিবারের সকল বিজনেসের মধ্যে। পিচ বলে, এটা কি শুধু দেখানোর জন্য? মগ বলে, প্রথমে ভেবেছিলাম, কিন্তু মিস্টার থি সিরিয়াস, যে কারণে মাস্টার রাগান্বিত। মাস্টার হচ্ছে মিস্টার থি এর ড্যাড। পিচ বলে, এটা সম্পূর্ণ নাটকের মতো লাগছে। মগ বলে, নাটক তো আসল কাহিনী থেকে ইন্সপায়ার হয়েই তৈরি করা হয়, তাই না? পিচ জিজ্ঞেস করে, সে ভালোবাসা কেন কিনতে পারবে না? মগ বলে, আমরা ভালোবাসতে পারবো না, এটা আমাদের দুর্বলতা হতে পারে। পিচ বলে, কিন্তু ভালোবাসা তো মানুষকে আরও স্ট্রং বানায়। মানুষকে হয়তো আমি অন্য নজরে দেখি। মগ বলে, তাহলে তো পরবর্তীতে আমার আপনার সাহায্যর প্রয়োজন হতে পারে। অফিসে গেলে থি বলে, সব কাজ কি সম্পূর্ণ হয়ে গিয়েছে? মগ বলে, পিচ শুটিংয়ে আছে, আর আপনার এখন জরুরি কোনো কাজও নেই। থি জলদি স্টুডিওতে যায়। নোট গিয়ে পিচকে একটা ফুলের তোড়া দেয় আর বলে, এটা আপনার জন্য। মগ থিকে জিজ্ঞেস করে, আপনি নিচে যাবেন না? থি বলে, ও লজ্জা পেয়ে যাবে। তুমি কি ওর সাথে কন্ট্রাক্ট সাইন করে নিয়েছো? মগ বলে, না, সেই প্রজেক্ট অনুযায়ী কাজ করতে চায়। থি বলে, আমি কথা বলবো ওর সাথে? মগ বলে, আপনি কি তার সাথে ক্লোজ? থি এক্সপ্রেশন দিয়ে টিস করতে থাকে। অন্যদিকে নোট বলে, কাজ শেষে ফুলের তোড়াটা কি আমাকে দিয়ে দিবেন, যদি আপনার প্রয়োজন না হয়? পিচ বলে, এটা অন্য কারো জন্য। পিচ সেটা নিয়ে যায়, আর সেখান থেকে একটা কার্ড নিচে পড়ে গেলে নোট সেটা তুলে পড়তে যায়, যেখানে লেখা ছিল, এই ফুলের তোড়াটি তোমার জন্য, যদি আবারও কাউকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে ক্রাশ করে দিব। পিচ ফুলের তোড়া আরানকে দিয়ে দেয় আর বলে, মিস্টার থি কত কেয়ার করে, সবসময় তোমার জন্য গিফট পাঠাতেই থাকে, তাকে শুক্রিয়া জানিয়ে দিও। তারপর সে ফটোশ্যুট করতে থাকে। সবাই অনেক আনন্দিত থাকে, কিন্তু থি আসলে তাকে দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। পিচ বলে, চলো ফটো চেক করে নিই। থি তখন তার কাছাকাছি গেলে পিচ তাকে বলে, ইতালিয়ান রেস্টুরেন্ট বুক করে নাও। তারপর আরানকে ফটো চেক করতে ডাকে আর থিয়ের সাথে কথা বলতে ইশারা করে তাকে। পিচ জিজ্ঞেস করে, আপনার কি ফটোজ পছন্দ হয়েছে? থি বলে, অনেক। আর কাছাকাছি এসে বলে, তোমার ফটোগ্রাফি স্কিল আসলেই অনেক ভালো। সবাই সেখান থেকে যেতে থাকে। থি বলে, ইতালিয়ান খাবার পছন্দ? পিচ বলে, ফেভারেট। থি বলে, আমি কারের কাছে ওয়েট করব। পিচ বলে, ফুলের তোড়া কাজ করেছে। থি স্মাইল করতে থাকে। তো মগ তার বসকে দেখতে থাকে। পিচ আরানের কাছে গিয়ে বলে, মেকআপ রিমুভ করো না। থি ফোন কলের মাধ্যমে খাবার অর্ডার করে দেয়। আরান এসে গাড়িতে বসে আর বলে, পিচ বলেছে আপনি আমার সাথে ডিনার করতে চান। থি তখন শক খেয়ে যায়। আরান বলে, আমারও আপনার কাছে মাপ চাওয়ার ছিল। পিচ এসে বলে, আরানকে তোমার সাথে পাঠাচ্ছি, কারণ আমি তোমাকে বিশ্বাস করি, তো সেটা তুমি ভেঙো না। তারা রেস্টুরেন্টে গেলে সবাইকে সেখান থেকে বের হয়ে যেতে দেখে আরান বলে, এখানে কি চলছে? মগ বলে, এটা বেস্ট ইতালিয়ান রেস্টুরেন্ট,
প্রাইভেট জোন আগামী বছর পর্যন্ত বুক ছিল। তো মিস্টার থি সেটা পুরোটাই কিনে নিয়েছে। আরান বলে, কি? তারা একসাথে বসলে থি বলে, আজকে কিভাবে রাজি হয়ে গিয়েছ? ওই দিন তো অনেক নাটক করছিলে। আরান বলে, আমি শুধু পিচের কারণে এখানে এসেছি। আমাদেরকে একসাথে কাজ করতে হবে। কিন্তু ওই দিন আমি একটু বেশিই বলে ফেলেছি। আমাকে মাফ করে দিন। আপনারও আমার অপমান করা উচিত হয়নি। থি বলে, মনে করি এই খাবারের পর তোমার অনুভূতি ঠিক হয়ে যাবে। তুমি কি পিচের অনেক ক্লোজ? আরান বলে, হ্যাঁ, ও আমার ভাইয়ের মতো। সব সময় আমার হেল্প করে। আমি তার বাসায় অনেকবার নাইট স্টেও করেছি। সে অনেক বেশি কাইন্ড এবং মানুষের অনেক হেল্প করে। সে চুপ থাকে কিন্তু তার কাছে জাদু আছে। সে সবাইকে হ্যাপি করে দেয়। থি নিজ চিন্তায় হারিয়ে যায় আর পিচের কথাগুলো মনে মনেই চিন্তা করতে থাকে। থি তখন বলে, তুমি খাবার খাও আর এই রেস্টুরেন্ট এখন থেকে তোমার। কিন্তু এরপর থেকে তুমি আর কখনোই পিচের বাসায় রাত কাটাবে না। আরান তো শকড হয়ে যায়। অন্যদিকে পিচ বাসায় বসে মিউজিক বাজাচ্ছিল। থি বাহিরে দাঁড়িয়ে সেটা দেখতে থাকে। থি সবাইকে বলে, তোমরা চলে যাও, আমি আজ রাতে এখানেই থাকবো। মগ বলে, কিন্তু কেন? আচ্ছা ঠিক আছে, আমরা আশেপাশেই থাকবো, মিস্টার পিচের নজরের বাইরে। থি নিজের গান মগকে দিয়ে দেয়। মগ বলে, মাস্টার জানতে পারলে ভালো হবে না। থি বলে, পিচ এটা পছন্দ করে না, আর সে বলেছে এই জায়গাটা সেফ। পিচ তখন সেখানে এসে বলে, তোমরা এখানে কি করছো? থি বাসার ভেতরে চলে আসে। থি বলে, তোমার বাসা আমার বাথরুম থেকে একটু বড়। আমি কি নতুন একটা নিয়ে দিব তোমাকে? পিচ বলে, আমার বাসা নিয়ে মজা উড়াচ্ছ? থি বলে, সত্যি আমি নতুন নিয়ে দিব। পিচ বলে, নিজের শু খুলে নাও, কারণ এটা অপরিষ্কার। থি বলে, আমার মেয়েটকে বললেই সে পরিষ্কার করে দিবে, নয়তো পুরো ঘরের টাইলসই বদলে ফেলবো। পিচ নিজের বোনের স্লিপার্স থিকে পরতে দেয়। থি বলে, এটা পরার থেকে টাইলস বদলানোই সহজ ছিল। থি সেটা পরে নেয়। থি বলে, আজ আমি গান নিয়ে আসিনি, কারণ তোমার সেটা পছন্দ না। পিচ বলে, আমি জানি আমার সাহায্য করার কারণে তুমি খুশি, কিন্তু শুক্রিয়া আদায় করার জন্য আসার তো কোনো প্রয়োজন ছিল না। থি বলে, তুমি যা করেছো তার জন্য তুমি শুক্রিয়া ডিজার্ভ করো না, বরং শাস্তি পাওয়া উচিত তোমার। আমার অনুমতি ছাড়া এসব করে দিয়েছো তুমি। পিচ বলে, তুমি আরানকে লাইক করো, তো আমি হেল্প করেছি। থি বলে, তোমার মনে হয় তুমি আমার সম্পর্কে সব জানো? তখন রিমোটে চাপ খায় আর টিভি অন হয়ে যায়, যেটা দেখে থি টপিক ভুলে নাটক দেখতে থাকে। মহিলা তার বয়ফ্রেন্ডের জন্য একটা কারি মেক করে। পিচ বলে, আমার ছোটবেলায় মিস নাট অনেক সুন্দর ছিল আর অনেক জোয়ানও ছিলেন। থি বলে, তুমি কি এটা পছন্দ করো? পিচ বলে, আগে করতাম, এখন তো দেখার সময় হয়ে ওঠে না। তুমি এখানে কেন এসেছো? থি বলে, আমাকে কিছু খাবার বানিয়ে দাও। পিচ বলে, তুমি ডিনারে গিয়েছো কিন্তু কিছুই খাওনি। থি বলে, ওই মডেল কি তোমাকে এটা বলেছে? পিচ বলে, তার একটা নাম আছে, এভাবে বলো না। থি ক্ষুধার্ত থাকে, তো সে পিচকে টিভিতে দেখানো কারিটা বানাতে বলে। কিন্তু পিচ সেটা পারবে না বলে ইনস্ট্যান্ট নুডলস বানাতে থাকে। তাই সে শুধু ইনস্ট্যান্ট নুডলসই বানিয়ে দেয় আর থি সেটা খেতে নেয়। থি খেতে গেলে সে বলে, প্লিজ খাওয়ার আগে একটু ফু দিয়ে নাও। আর থি তখন বলে, আমার ড্যাড ছাড়া আর কারোরই আমাকে অর্ডার করার অনুমতি নেই। তো পিচ বলে, ঠিক আছে, তোমার যা মন চায় তাই করো। থি পিচের কথায় পাত্তা না দিয়ে সেটা খেতে নেয় আর সেটা গরম থাকায় তার মুখ পুড়ে যায়। পিচ তখন হাসতে থাকে আর সে নুডলসটা নিয়ে নিজে ব্লো করে খেতে নেয়। কিন্তু থি মনে করে পিচ তাকে খাওয়াবে, তাই সে হা করে থাকে আগ থেকে। এরপর পিচ সেটা ফু দিয়ে থিকে খাওয়াতে থাকে। এরপর সে বলে, মগকে কল করো আর এখান থেকে চলে যাও। থি বলে, কে বলেছে আমি এখান থেকে চলে যাব? পিচ বলে, তুমি এখানে থাকতে পারবে না। থি বলে, কার এত হিম্মত যে আমাকে আটকাবে? কিন্তু পিচ থিয়ের কথায় পাত্তা না দিয়ে তাকে টেনে বাইরে নিয়ে আসে। থি বলে, এখানে থাকার জন্য আমাকে কি ভাড়া দিতে হবে? পিচ বলে, তুমি আবারও যদি টাকা পয়সার কথা বলে তাহলে তোমার আর কখনো আমার সাথে দেখা করার প্রয়োজনই নেই। থি বলে, কিন্তু আরানকে তো তুমি এখানে নাইট স্টে করতে দাও। পিচ বলে, ও তো আমার ভাই হয়।
থি জিজ্ঞেস করে, তাহলে এই মুহূর্তে আমি তোমার জীবনে কে? পিচ বলে, না বললে না এর মানে নাই হয়। থি তখন অভিমান করে গাড়িতে গিয়ে বসে পড়ে। মগ তখন গাড়িতে বসে বলে, মিস্টার পিচ একলাই আপনার বিরুদ্ধে গিয়ে আপনাকে অর্ডার করতে পারে, যার হিম্মত আর কারোই নেই। তারা তখন সবাই মিলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আরান পিচকে কল করে বলে, থি আমাকে ওই রেস্টুরেন্টটা লিখে দিয়েছে আর কিছু না খেয়ে সেখান থেকে চলে গিয়েছে। পিচ উত্তরে বলে, এটা তার জন্য খুবই নর্মাল বিষয়। আরান বলে, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি তাকে অনেক কাছ থেকে জানেন। আরান বলে, আমার তো মনে হয় না সে আমাকে লাইক করে, সে মনে হয় অন্য কাউকেই পছন্দ করে। অন্যদিকে থি বসে বসে এআইকে জিজ্ঞেস করে, যদি কারো জন্য ভালো কিছু ফিল করো তাহলে সেটা তাকে কিভাবে জানানো উচিত? এআই তাকে বলে, সেই মানুষের পোশাক আশাক নিয়ে তার প্রশংসা করা উচিত। থি তখন সম্পূর্ণ কাহিনী চিন্তা করে নেয়। সে পুরো ডটালা ড্রেস পরে বলতে থাকে, তুমি কিভাবে চিন্তা করেছো যে এটা আমি? পিচ উত্তরে বলে, তোমার ডটালা কাপড় দেখেই আমি তোমাকে চিনে ফেলেছি। থি বলে, তোমার পোশাকও অনেক সুন্দর। তখন এই সিন চিন্তা করে থি মনে করে এটা ভরসা দেওয়ার মতো কিছু না। সে এআইকে আবারও একই প্রশ্ন করে। তখন এআই তাকে উত্তরে বলে, তার সাথে গিয়ে কসম নিয়ে নাও। এরপর থি আরেকটা সিন চিন্তা করতে থাকে, যেখানে তারা দুজন মিলে নদীতে গোসল করতে থাকে। আর সেখান থেকে উঠে তারা কসম খায় যে সে সবসময় পিচের খেয়াল রাখবে। এরপর সে চিন্তা করে এটাও তার মনের মতো হয়নি। তো এআই তাকে বলে, কিছু সিম্পল থেকে শুরু করো, তুমি স্মাইল দিয়েই শুরু করো। পরের দিন পিচের বাসায় গিয়ে থি স্মাইল করার চেষ্টা করতে থাকে, আর পিচ সেখানে চলে আসে। থি তখন শখ খেয়ে বলে, তোমার কাপড় তো অনেক ছোট, সবাই সবকিছু দেখে ফেলবে। তখন থিয়ের বডিগার্ডরা নিজেদের ফেস নিচের দিকে করে ফেলে। সে পিচকে বলে তার ড্রেস চেঞ্জ করে আসতে, তারা একসাথে নাস্তা করবে। পিচ বলে 3 মিনিট সময় দিতে, সে শুধু ডোর লক করবে, তার কাছে ড্রেস চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু থি তাকে বলে, তোমার ফোনটা দাও, আমি 3 মিনিটের মধ্যে আমার নাম্বারটা তোমার ফোনে সেভ করে দিব। পিচ তখন তাকে তার ফোনটা দিয়ে দেয়। এরপর তারা দুজন একসাথে একটা রেস্টুরেন্টে যায়। পিচ তখন থিকে বলে, এই রেস্টুরেন্টটা কিনে নিও না আবার। তখন চারপাশে থিয়ের বডিগার্ডরা বসে থাকে। মগ বলে, কোনো সমস্যা হবে না, তারা এখানে কাস্টমার সেজেই বসে আছে। থি ভেতরে যেতে নিলে পিচ তখন তাকে আটকায় আর বলে, ভেতরে অনেক গরম, এখানে এসি নেই। পিচ তখন থিয়ের ব্লেজার খুলে নেয় আর ধীরে ধীরে তার টাইটাও খুলে নেয়। থি এক নজরে পিচকেই দেখতে থাকে। এরপর পিচ থিয়ের কলার বাটনও খুলে দেয়। থি এক নজরে শুধু পিচকেই দেখতে থাকে। থি তখন বলে, আমার এসব জিনিসের অভ্যাস নেই। পিচ বলে, প্রত্যেকটা জিনিসই মানুষের জন্য প্রথমবারই হয়। পিচ থিকে বলে, তোমাকে স্যুট ছাড়াও অনেক বেশি হ্যান্ডসাম লাগে। তখন থি বলে, তুমি আমাকে নেকড ফিল করাচ্ছ। পিচ তাকে ভেতরে যাওয়ার জন্য ইনভাইট করে। থি তখন তার শার্টের একটা বাটন লাগিয়ে নেয়। তারা ভেতরে গিয়ে খাবার অর্ডার করে। পিচ যে খাবারটা অর্ডার করে সেটা থাকলেও থি যে খাবারগুলো অর্ডার করে সেটা তাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। তো পিচ তাদেরকে সেম খাবারই নিয়ে আসার জন্য অর্ডার করে। তখন কোম্পানিতে থি সবার জন্য ঠিক সেম ফুডটাই নিয়ে আসে ব্রেকফাস্টের জন্য। তখন পিচ সেখানে আসলে প্লাব পিচকে বলে, খুন্তির কি হয়েছে জানি না, তিনি সবার জন্য ব্রেকফাস্ট পাঠিয়েছেন। পিচ বলে, এটা তো বসের জন্য নর্মাল না সবাইকে ভালো কিছু ট্রিট করা। তখন নুচ বলে, এটা মোটেও নর্মাল না। তখন পিচের ফোনে একটা মেসেজ আসে। প্লাব তখন সেটা পড়ে, দ্য ওয়ান অ্যান্ড অনলি। এরপর কিছু পড়ার আগেই পিচ মোবাইলটা তার হাতে নিয়ে নেয়। প্লাব তখন জিজ্ঞেস করে, এই ওয়ান অ্যান্ড অনলিটা আবার কে? তখন পিচ মোবাইলে মেসেজ পড়ে, যেখানে থি লিখেছিল, যদি তুমি 3 মিনিটের মধ্যে রুপটপে না আসতে পারো তাহলে আমি রিসিপশনে বলবো তোমার নাম অ্যানাউন্স করার জন্য। পিচ তখন দৌড়ে সেখানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাওয়ার সময় সে লিফট বন্ধ পায়, তাই সিঁড়ি দিয়ে সে দৌড়ে 3 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে যায়। রিসিপশনের লোকেরা তখন নাম অ্যানাউন্স করতে যাবে কি তখন মগ তাদেরকে বারণ করে দেয়। পিচ বলে, তোমার কি সমস্যা? থি বলে, তুমি তো বলেছো আজকে তোমার ডে ডে অফ, তুমি কোনো কাজ করবে না। যদি তুমি কোম্পানিতেই আসবে তাহলে সকালে ফেরত আসার সময় আমার সাথে কেন আসোনি? পিচ বলে, শুধু এতটুকু কারণে আমাকে 3 মিনিটের মধ্যে আসতে বলেছ? কিন্তু আমি তো ভেবেছিলাম জরুরি কিছু হয়ে গেছে।
থি বলে, তোমার সাথে জড়িত সব কিছুই আমার কাছে জরুরি, আর আমি যেটা জিজ্ঞেস করেছি সেটার জবাব দাও। পিচ বলে, আমার বোনের কিছু কাজ ছিল। থি বলে, এরপর থেকে আমাকে আগে জানিয়ে দিবে। পিচ বলে, আমি তোমাকে কেন বলবো? তুমি কে? কেন সব কিছু আমার তোমাকে জানাতে হবে? থি বলে, তুমি দ্বিতীয়বারের মতো এই রকমভাবে আমার সাথে কথা বলছো। তুমি কি আমাদের সম্পর্কের লেভেল চাচ্ছ? এটা কি একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? পিচ বলে, আমি প্লাবের হেল্প করতে এসেছি। এই ছাড়া তোমাকে আর কোনো কিছু জানানোই জরুরি নয়। থি বলে, তোমার কাছে তো আমার ফোন নাম্বার সেভ করা আছে। একটা টেক্সট করতে তো এত বেশি সময় লাগার কথা না। পিচ তখন জিজ্ঞেস করে, দ্য ওয়ান অ্যান্ড অনলি আলা, কিন্তু তুমি এভাবে কেন সেভ করেছো? তুমি কি সবার ফোনে নিজের নাম্বার এইভাবেই সেভ করো? থি বলে, না, আমি শুধু তোমার ফোনে এইভাবে সেভ করেছি। পিচ জিজ্ঞেস করে, কিন্তু কেন? থি তখন পিচের চুলে হাত দিয়ে সেটা সরাতে থাকে আর বলে, কারণ আমি তোমার শুধু ওয়ান অ্যান্ড অনলি হতে চাই। পিচ এটা শুনে চুপ হয়ে যায়। তখন আমরা পাস্টের সিন দেখতে পাই, যেখানে পিচ তার ফোন থিকে দিয়েছিল তার নাম্বারটা সেভ করার জন্য। থি তখন একবার একটা নাম দিয়ে সেভ করছিল, কিন্তু কোনো নামই তার তখন পছন্দ হচ্ছিল না। কখনো সে ইয়াং মাস্টার লেখছিল, কখনো বেব লেখছিল, তো কখনো পেয়ার লেখছিল। তারপর সে তার নিজের নাম দিয়েও সেভ করার চেষ্টা করে। একদম শেষে সে কোনো কিছুই পছন্দ করতে না পেরে লেখে, দ্য ওয়ান অ্যান্ড অনলি থিরাকিত কে লি। আর এই ফোন নাম্বারটা এই নাম দিয়ে সেভ করার পরে সেই তার নিজের ফেসে সুন্দর একটা স্মাইল এনে কিউট একটা এক্সপ্রেশন দেয়, যাতে করে আমরা সবাই হ্যাপি হয়ে যাই।